সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি বাস্তব বিশ্লেষণের পঞ্চম ক্লাসে। আমি নিহার রঞ্জন বক্সী, সহকারী অধ্যাপক গণিত, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। এর আগে আরো 4টি লেকচার ছিল, এটি দ্বিতীয় চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার। সুতরাং তোমরা যারা আগের লেকচার গুলো দেখোনি তাদেরকে অনুরোধ করছি আগের লেকচার গুলো দেখার জন্য, এবং আমাদের কলেজের স্টুডেন্ট যারা আছে তাদেরকে বলছি এখানে কমেন্ট করার জন্য। কোনো সমস্যা থাকলে যে কেউ কমেন্ট করতে পারে। আমাদের কলেজের স্টুডেন্ট হলে তারা যেন রেজিস্ট্রেশন নাম্বার সহ কমেন্ট করে। তাহলে চলো শুরু করা যাক। এর আগের দিন আমরা যেটা করেছিলাম চতুর্থ লেকচারে, সেই লেকচারে বেশ কিছু সংজ্ঞা ছিল। এই সংজ্ঞাগুলো যদি তোমার মনে না থাকে তাহলে প্রতিটা জিনিস চ্যাপ্টার পড়ার সময় ওই জিনিসগুলো আরেকবার একটু দেখে নেবে, তাহলে কাজটি সুবিধা হবে। বারবার আমি এই কথাগুলো বলতে থাকি তোমাদের। তো সে বইটি যে বইটি ফলো করছিলাম সেটা তিতাস তুহিন প্রকাশনীর বই। আমরা কয়েকজন মিলে করেছি, আমার শ্রদ্ধেয় স্যার হাফিজুর রহমান আছেন। তো এখান থেকে আমরা এগুলো পড়েছিলাম, বিভিন্ন সংজ্ঞা পড়েছিলাম। আমরা দুই একটা সংজ্ঞা আরেকবার একটু দেখে নিতে চাই, তারপরে হয়তো ওদিকে যাব। একটা ছিল সীমা বিন্দু বা পুঞ্জ বিন্দু। এখানে এই ছবিটা আমি দিয়েছিলাম যে সীমা বিন্দু বা পুঞ্জ বিন্দু থাকে যদি নেইবারহুড যেটা বলে, সেখানে একটি অন্য বিন্দু থাকে, অন্তত একটি সেটের একটি বিন্দু ধারণ করে। তার মানে এই যে এস সেটটির ভিতর যেন এখানে অন্য একটি বিন্দু থাকে, এস এর একটি বিন্দু থাকে, পি বিন্দু, নেইবারহুড। তো নেইবারহুড বা সীমা বিন্দু পুঞ্জ বিন্দু এটা দুই রকম হতে পারে, সেগুলো বলেছিলাম। নিঃসঙ্গ বিন্দুর কথা বলেছিলাম। আচ্ছা, এরপরে আজকে যেটা পড়বো আমরা বলজানো-ভায়াস্ট্রাস উপপাদ্য। বলজানো-ভায়াস্ট্রাস উপপাদ্য, এটি এই জিনিসটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে, তা না হলে প্রায়ই অনেকে লেখে শেষের দিকে যে তাল গোল পাকিয়ে লেখে এবং এটা আসলে মিনিংলেস হয়ে যায়। তখন আমাদের বিশেষ করে যখন খাতা দেখি তখন খুবই সমস্যায় পড়তে হয় যেগুলো কি লেখা হয়েছে কি হয়নি। তো সেটি আমরা দেখতে চাই যে কি বলছে। বাস্তব সংখ্যার প্রত্যেক সীমায়িত অসীম সেট। তাহলে বাস্তব সংখ্যা সেট অফ রিয়েল নাম্বার, সুতরাং আমরা যখনই বাস্তব সংখ্যা বলছি তখন আমরা বুঝতে পারছি যে এটি আর 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 মানে তাহলে আমাদের এরকম হয়ে গেল। আর বাঁকা হচ্ছে। আচ্ছা, আর যদি হয় আমাদের এরকম আর সীমায়িত অসীম সেট, সেটটা অসীম বাট সেটার অবশ্যই বাউন্ডেড হতে হবে। বাউন্ডেড মানে বাংলায় বললে আমরা সীমায়িত বলি। এই সীমায়িত বলার অর্থ হচ্ছে এর আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড থাকবে। আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড এ দুটো থাকবে, তাহলে সীমায়িত হবে। একটি সীমা বিন্দু বা পুঞ্জ বিন্দু আছে। বলজানো-ভায়াস্ট্রাস যেটা বলছে সেটা বলছে যে বাস্তব সংখ্যার প্রত্যেক সীমায়িত অসীম সেটে একটি সীমা বিন্দু বা পুঞ্জ বিন্দু আছে। আরেকটি কথা এখানে প্রমাণ দিয়ে শুরু হয়েছে, যদি উপপাদ্যটি বর্ণনা করো তাহলে এই কথাটি তোমাকে উল্লেখ করে দিতে হবে। তাহলে সীমায়িত সসীম সেট, এই আর এর ভিতর থাকবে অসীম সেট। এই অসীম সেটের একটা সীমা বিন্দু বা পুঞ্জ বিন্দু থাকবে। তাহলে সীমা বিন্দু বা পুঞ্জ বিন্দু একটু আগে আমরা সংজ্ঞার কথা বলেছিলাম, আগের ক্লাসে বলেছিলাম, সুতরাং এগুলো দেখে নেব। তো আমরা সীমায়িত অসীম সেট, এই যে সেটটা, এটা আমরা দুই ভাবে বা দেখুন একটা উদাহরণ দিয়ে আমরা সেট করব। যে এখানে যদি 0 হয়, 0, এটা ধরো হাফ, তারপরে 1/4, এরকম 1/8, এরকম। এটা এদিকে যাবে আসলে, মুছে দেই। হ্যাঁ, এদিকে যদি
ধরো এটি 1, এটা হাফ, এটি 1/4, 1/8, এরকম করতে করতে 0, বা এদিকে -1, এটা -1/2, এখানে -1/4, এখানে -1/8, এরকম করতে করতে এদিকে 0 দিকে আসবে, এটা এদিকে 0 দিকে আসবে। তো সেটটি -1 থেকে 1, এই সেটটির নাম দিলাম a। -1 এর পর থেকে 1 এর আগ পর্যন্ত মূলত আমাদের এটা খোলা ব্যবধি। তাহলে এই সেটের একটা সুপ্রিমাম এবং ইনফিমাম থাকবে। তাহলে এটা হচ্ছে ইনফিমাম, এটা হচ্ছে সুপ্রিমাম। তাহলে একটা এম হলো, একটা ক্যাপিটাল এম হলো। এখন বলছে এস আমি আরেকটা সেট নিব যা এক্স দিয়ে তৈরি এবং এক্স হচ্ছে বাস্তব সংখ্যা, তো অবশ্যই এক্স থেকে ক্ষুদ্রতর এস এর উপাদান সমূহ সসীম। তাহলে এক্স থেকে ক্ষুদ্রতর যে উপাদানগুলো সেগুলো সসীম। তাহলে আমি ধরে নিলাম যে আমার এখান থেকে এরকম খানিকটা এটি হচ্ছে আমার এস, সসীম হবে, এগুলো সসীম, অসীম নয়, সসীম। অর্থাৎ এস এর মান আমি ধরে নিলাম এরকম 1/8, 1/4, 1/2, 1, এরকম সসীম সেট, বা এক সাইড সসীম হলো, যেটাই বলি না কেন। যেহেতু এম যে কোনো বিলংস টু এস, আমার যদি এদিকে আরো থাকে তাহলে আমার এই যে এম -1টি, এটা যদি আরো আমি একটু বাড়িয়ে দেই তাহলে আমার যে এমটি এটা এস এর ভিতর থাকবে, এম বিলংস টু এস। এটা না দেখায় আমি ক্যাপিটাল এমটাও দেখাতে পারতাম, এখানে আমি যেটা ধরেছি এখানে ক্যাপিটাল এম, এটা দিয়েও দেখানো যেত, সমস্যা না। মোট কথা হচ্ছে এস ফাঁকা সেট না, এস ফাঁকা সেট না, ভালো কথা। এখন আমরা বলছি যে এস এর ঊর্ধ্বসীমা এম, এই যে এস এর ঊর্ধ্বসীমা এম 1, এটা হচ্ছে ঊর্ধ্বসীমা এস এর, আমরা যেহেতু এটা ধরে নিয়েছি তার মানে সম্পূর্ণতা, কমপ্লিটনেস এক্সাম বা ডেডিকাইন্ড থিওরেম অনুযায়ী আমাদের এস এর সুপ্রিমাম আছে, এস এর একটা সুপ্রিমাম আছে। তাহলে এস এর সুপ্রিমামটা এস আমি যদি এরকম ধরি যে এরকম মাইনাস করতে করতে -1/2, এটা হচ্ছে 0, হাফ, 1/4, 1/8, এরকম যদি হয় তাহলে এস এর সুপ্রিমাম যেটা সেটাকে পি, এটা ধরলাম পি, পি এর মান 1/8 ধরে নিলাম। এবার আমাদের মূল কথা, এইখানটাতেই সমস্যাটি হয়। এখন যে কোনো এপসিলন গ্রেটার দ্যান 0 এর জন্য এই যে কথাটি লেখা থাকে, এই কথাটি লেখা থাকলে অনেকেই কনফিউশনে পড়ে যায়, বা অনেক সময় যে কিভাবে, বা এত ম্যাথমেটিক্স, এই মাথা তালগোল পাকায় নাই, কি জিনিস। আসলে এই জিনিসটা তো তোমরা জানো, খুবই সাধারণ বিষয়, যে আমি খুবই ছোট একটা ধনাত্মক সংখ্যা নিয়ে নিচ্ছি, যে তুমি এপসিলনটা মনে না রেখে তুমি এরকম করে মনে রাখবে যে 0.0000 এরকম একটা খুব ছোট একটা সংখ্যা, ধনাত্মক সংখ্যা এপসিলন। এখন বলছে পি মাইনাস এপসিলন, পি মাইনাস এপসিলন, পি যদি সুপ্রিমম হয় পি মাইনাস এপসিলনের অবস্থান এখানে কোথাও হবে, এখানে কমে গেল এপসিলন। আর এটা যদি এক্স হয় তাহলে আমাদের এক্সটা বড় হবে, পি মাইনাস এপসিলন থেকে বড় হলো। আচ্ছা, এখন এক্স যদি এটা হয়, আমরা যদি ছবিটা দেখি তাহলে দেখো কিছু মুছেও দিতে পারি আমরা এই জিনিসটা,
আচ্ছা, এখন দেখো যে এই যে আমার এদিকে এইখানে পি মাইনাস এপসিলন মানে হচ্ছে এদিকে, এদিকে কতগুলো বিন্দু আছে, যেহেতু অসীম সেট তাহলে অসীম সংখ্যক বিন্দু থাকবে। সেই কথাটি বলছে যে পি মাইনাস এপসিলন এ এর সসীম সংখ্যক উপাদানকে অতিক্রম করবে। কেন সসীম সংখ্যক উপাদানকে অতিক্রম করবে? কারণ এই অসীম হয়েছে এদিকে, এদিকে এদিকে যে উপাদানগুলো, এটা তো বাউন্ডেড সেট, যেহেতু বাউন্ডেড সেট তাই এটা সসীম সংখ্যক উপাদানকে অতিক্রম করবে। কে? পি মাইনাস এপসিলন। আবার এস এস সুপ্রিমাম পি 1/8। এখন পি এর সাথে যদি আমি একটা এপসিলন যোগ করে দেই, পি এর সাথে যদি একটা এপসিলন যোগ করে দেই, তাহলে এটা হচ্ছে আমার পি, এপসিলন যোগ করলে এদিকে চলে যায়, বাইরে চলে যায়। বাইরে চলে গেলে সেটি এস এর অংশ না। কারণ কি? সুপ্রিমামের সংজ্ঞা অনুযায়ী তার থেকে বড় কেউ ওর সদস্য হতে পারে না। সুতরাং পি প্লাস এপসিলন, এটা পি এর চেয়ে বড়, অর্থাৎ পি চেয়ে পি প্লাস এপসিলন বড়। যেহেতু পি হচ্ছে সুপ্রিমাম, সুতরাং পি প্লাস এপসিলন এস এর ভিতর নাই, এস এর বাইরে অবস্থিত। যেহেতু বাইরে অবস্থিত, তাহলে এ অসীম সংখ্যক উপাদানকে অতিক্রম করবে। তাহলে আমাদের এদিকেও গেল, এদিকেও গেল, এটা পি, এটা হচ্ছে পি মাইনাস এপসিলন, এটা হচ্ছে পি প্লাস এপসিলন। তাহলে এটা কি খোলা ব্যবধি হলো? খোলা ব্যবধি যেহেতু হলো, তাহলে এখানে অসংখ্য বিন্দুকে ধারণ করবে। অসংখ্য বিন্দুকে ধারণ করবে, সাথে সাথে পি কেও ধারণ করবে। অসংখ্য বিন্দু এবং পি ন্যূনতম একটি বিন্দুকে ধারণ করে, ফলে এটি হচ্ছে আমাদের প্রতিবেশ বা নেইবারহুড। নেইবারহুড যা এর অসংখ্য বিন্দুকে ধারণ করে। ওই যে একটি বিন্দু সহ যখন ধারণ করে তখন এটাকে বলে লিমিট পয়েন্ট বা পুঞ্জ বিন্দু বা সীমা বিন্দু। তাহলে সীমা বিন্দু আছে। তাহলে আবার আমরা একটু বলার চেষ্টা করি যে আমরা যদি একটা বাউন্ডেড সেট নিই -1 থেকে 1, তাহলে এই বাউন্ডেড সেটের ভিতর অন্তত একটা বিন্দু পাবো যার সাথে কিছু যোগ করে বিয়োগ করে আমরা এটা একটা নেইবারহুড পাবো। নেইবারহুড পাবো। এই নেইবারহুড কি করবে? পি বিন্দুকে ধারণ করবে। তো নেইবারহুড যখন ওই সেটের একটি বিন্দুকে ধারণ করে তখন সেটাকে আমরা বলি সীমা বিন্দু বা পুঞ্জ বিন্দু। তাই আমাদের বলজানো-ভার্স্ট্রাস প্রমাণটি যেটা বললেন ওনারা, যে প্রত্যেক বাউন্ডেড ইনফাইনাইট সেট সে একটা সীমা বিন্দু বা পুঞ্জ বিন্দুকে ধারণ করে, অন্তত একটাকে ধারণ করে, আরো থাকতে পারে বাট মিনিমাম একটাকে ধারণ করবে। ফলে এর মাধ্যমে আমরা বলজানো-ভার্স্ট্রাস উপপাদ্যটি শেষ করতে পারলাম। যদি সমস্যা থাকে তাহলে আবারও ভিডিওটি গোড়ার থেকে দেখে নিও। তাহলে এখন আমরা চলে যাব আরো কয়েকটি সংজ্ঞা। অন্তস্থ বিন্দু, ইন্টেরিয়র পয়েন্ট, এই সংজ্ঞাগুলো আবারও বলছি, বুঝে বুঝে যদি মনে রাখো তাহলে সুবিধা হবে। তাহলে এই আর, আবারও বলি, এটি হচ্ছে আমার আর, সেট অফ রিয়েল নাম্বার। এই আর এর ভিতরে কোনো একটি বিন্দু ধরো পি, এই পি কে আরেকটা সেট, একটা সেট এস, এস এর অন্তস্থ বিন্দু বলা হবে যদি এবং কেবল যদি এই পি এর একটা প্রতিবেশ থাকে। পি এর একটা প্রতিবেশ মানে পি প্লাস এপসিলন এবং পি মাইনাস এপসিলন, পি প্লাস এপসিলন এবং পি মাইনাস এপসিলন, এইটুকু, এটাকে বলা হবে প্রতিবেশ। এটাকে এন দিয়ে প্রকাশ করছি, তার মানে আমরা এটুকু বলতে পারি, এটুকু, এটা কালিটা ভালো না, এটা
এটুকু বলতে পারি n, এটুকু হচ্ছে n, যেটা s এর সাবসেট হয়। অর্থাৎ এই যে আমার n এর কথাটি বললাম, n যদি এই s কে অতিক্রম করে যায় তাহলে p কে অন্তস্থ বিন্দু বলা হবে না। তাহলে আবারও বলি, একটা সেট s এর ভিতরে একটা বিন্দু p কে অন্তস্থ বিন্দু বলা হবে যদি p এর নেইবারহুড, এর আশেপাশে যারা আছে তারা সবাই s এর ভিতরে থাকে। এটা হলো মূল কথা। p এর আশেপাশে যারা আছে তার মানে p প্লাস এপসিলন, p মাইনাস এপসিলন এই খোলা সেট, এটা নেইবারহুড, p এর নেইবারহুড বলে। এইটা যদি s এর ভিতরে থাকে তাহলে আমরা p কে অন্তস্থ বিন্দু বলবো। যদি দেখা যায় যে না, আমাদের এটি হচ্ছে আমার s, আর এখান থেকে এইটুকু হচ্ছে আমার n, তাহলে এটা অন্তস্থ বিন্দু। কিন্তু যদি এরকম হতো যে না, আমার এরকম হয়নি, এখানে আছে আমার p, এখানে আছে p, এখান থেকে এইটুক হচ্ছে আমার, এখান থেকে এইটুক হলো আমার n, তাহলে এটা তখন হবে না অন্তস্থ বিন্দু, সীমাস্থ বিন্দু হবে। আর একটা আছে বহিস্থ বিন্দু, এটি যদি s হয় আর এটি যদি p হয়, তখন বা এটা যদি n হয়, তাহলে s ইন্টারসেকশন n, এটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট হলে তখন বহিস্থ বিন্দু। আর মাঝে যেটি বললাম যে এটা অন্তস্থও না বহিস্থও না, তখন এটাকে বলবো সীমাস্থ বিন্দু, মানে সীমানার কাছাকাছি আছে, তখন এটাকে বলা হবে সীমাস্থ বিন্দু। তাহলে অন্তস্থ বিন্দু, বহিস্থ বিন্দু, এটা সীমাস্থ বিন্দু হলো। তো এখানে উদাহরণ দেওয়া আছে, এটিও তোমরা দেখতে পারো। এটার উদাহরণ দেওয়া নেই, বহিস্থ উদাহরণ দেওয়া যেত। যেমন উদাহরণটা আমরা এভাবে সেট করতে পারি যে -2 থেকে 3 পর্যন্ত এটি হচ্ছে আমার s, আর n হলো 1 থেকে 0, 0 থেকে 1 আর কি, এটি। তাহলে n কে বলা হবে s এর অন্তস্থ বিন্দু। আর বহিস্থ বিন্দু তো সোজা, এটা একটা দিয়েছে উদাহরণ 1 থেকে 3, 0, 0 এর বাইরে, সুতরাং এটা বহিস্থ বিন্দু। কিন্তু এটা n এর মাধ্যমে প্রকাশ করলে আমরা এটা করতে পারতাম, ধরো 0 থেকে 0.9, এটি এটি যদি আমরা n লিখতাম তাহলে বহিস্থ বিন্দু হতো। আর সীমাস্থ বিন্দু যেমন 1 থেকে 3, এটার হচ্ছে 1 এবং 3 এর সীমাস্থ বিন্দু। তবে এটা অনেক সময় যদি সেট দিয়ে প্রকাশ করতে হয় তাহলে আমি যেভাবে দেখিয়েছি এরকম হতে পারে। তো এগুলো গেল অন্তস্থ বিন্দু। এবার সেটের অন্তর্ভাগ, বহির্ভাগ এবং সীমানা, ইন্টেরিয়র, এক্সটেরিয়র এন্ড বাউন্ডারি অফ এ সেট। তাহলে ইন্টেরিয়র, অন্তর্ভাগ, অন্তস্থ বিন্দু বললাম আমরা একটু আগে, এরকম যত অন্তস্থ বিন্দু আছে এর সব মিলায় হচ্ছে তোমার অন্তর্ভাগ। তাহলে s এর সকল অন্তস্থ বিন্দু, আমরা একটা দেখেছি n, এরকম আরো যদি অন্তস্থ বিন্দু থাকে তাকে বলা হবে অন্তর্ভাগ। যত অন্তস্থ বিন্দু আছে সবাইকে নিয়ে অন্তর্ভাগ বলা হবে। ইন্টেরিয়র s, is, এরকম। ঠিক একইভাবে সেটের বহির্ভাগ, এখানে একটা মজার উদাহরণ আছে। s সেটটি হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত, 1 থেকে শুরু আর 3 পর্যন্ত, 3 তে যে শেষ। তো এটার অন্তর্ভাগটা হচ্ছে 1 এর পর থেকে 3 এর আগ পর্যন্ত, এটা একটা অন্তর্ভাগ। ঠিক একইভাবে বহির্ভাগ হবে, বহিস্থ বিন্দু নিয়ে যত সেট হবে সেটা হবে বহির্ভাগ, এক্সটেরিয়র অফ এ সেট। ঠিক একইভাবে সেটের সীমানা,
ওই যে সীমানাস্থ বিন্দু, তার মানে আগে যে তিনটি সংজ্ঞা জানলাম, এই তিনটি সংজ্ঞা যদি পড়া থাকে তাহলে এই অংশ তিনটি লিখতে কোনো সমস্যা হবে না। অন্তঃস্থ বিন্দু নিয়ে অন্তর্ভাগ, বহিঃস্থ বিন্দু নিয়ে বহির্ভাগ এবং সীমানাস্থ বিন্দু নিয়ে এটা হচ্ছে সেটের সীমানা। এরপরে আছে সেটের ক্লোজার। ক্লোজারটি তোমাদের ফোর্থ ইয়ারেও আছে। সংলগ্ন বিন্দু নিয়ে, সেটের সংলগ্ন বিন্দু নিয়ে আমাদের গঠিত সেটকে বলা হয় আবদ্ধক বা ক্লোজার। একে এস বার দিয়ে প্রকাশ করা হয়, এস বার দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সেটের আবদ্ধক। এরপরে আরো কয়েকটি সংজ্ঞা আছে। খোলা সেট, একটা সেটের যদি সকল বিন্দুই অন্তঃস্থ বিন্দু হয়, একটা সেটের সকল বিন্দুই যদি অন্তঃস্থ বিন্দু হয় তাহলে সেটাকে বলা হয় খোলা সেট। ঠিক একইভাবে খোলা সেটের যে পূরক সেট থাকে সেইটাকে বলা হয় বদ্ধ সেট। খোলা সেটের যে পূরক সেট থাকে সেটি হয় বদ্ধ সেট। এরপরে আমরা ছোটখাটো দিয়ে একটা দেখতে পারি উদাহরণ। খোলা ও বদ্ধ সেট সংক্রান্ত উপপাদ্য বলছে দুটি খোলা সেটের সংযোগও খোলা সেট হবে। তো আমরা এই উপপাদ্যটি দিয়ে আজকের ক্লাসটি শেষ করব। পরের অংশগুলো পরের ক্লাসে আমরা দেখব। বলছে এ আর বি দুটি খোলা সেট এবং এদের সংযোগ করলে যেটি হয় সেটি হচ্ছে এক্স। আমাদের প্রমাণ করতে হবে এক্স ও একটি খোলা সেট। তাহলে এই এক্স এর যদি কোনো সদস্য হয় স্মল এক্স, তাহলে স্মল এক্সটা, তার মানে এটা হচ্ছে আমার এ, এটি হচ্ছে আমার বি, আর দুটো মিলে হচ্ছে এ ইউনিয়ন বি। এক্স যদি এক্স এর সদস্য, এটা মানে এক্স, এক্স যদি এক্স এর সদস্য হয় তার মানে এক্স এ ইউনিয়ন বি, এক্স মানে এ ইউনিয়ন বি। এবং সেক্ষেত্রে এক্সটা এখানে থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানে থাকতে পারে, যেখানেই থাকুক না কেন এক্স বিলংস টু এ হবে অথবা এক্স বিলংস টু বি হবে। তাহলে যদি থাকে, এখন আমি যদি এটা হয় এক্স, এটি যদি এক্স হয় তাহলে আমার এক্স প্লাস এপসিলন এদিকে যায়, এক্স মাইনাস এপসিলন এদিকে যায়। ঠিক একইভাবে কারণ এই অংশটি হতে পারে এক্স প্লাস এপসিলন এক্স মাইনাস, অথবা এই অংশটি হতে পারে, অথবা এখানকার কোনো অংশ হতে পারে। তাহলে এটা কোথায় থাকবে? এর ভিতর থাকবে, এর সাবসেট হবে, অথবা এটা বি এর সাবসেট হবে, যে কোনো একটা সাবসেট হবে। এইটুকু মিলে অথবা এর সাবসেট হবে অথবা বি এর সাবসেট হবে। তাহলে এটা এ ইউনিয়ন বি এরও সাবসেট হবে, সাবসেট হলে এটা খোলা সেট হয়ে গেল। তাহলে দুটি সেটের সংযোগ সবসময় একটি খোলা সেট হবে। সুতরাং আমরা দেখলাম দুটি সেটের সংযোগ একটি খোলা সেট, খুবই সোজা প্রমাণ। তো এটা একটু ভালো করে খেয়াল রাখবে, আর বলজানো ভাইস্ট্রাইস উপপাদ্যটি পড়বে সুন্দর করে। এই ছিল আজকের ক্লাস। পঞ্চম ক্লাসটি এর মাধ্যমে আমরা শেষ করলাম। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং এখানে বেল আইকনটি টিপে রেখো যেন নতুন ভিডিও দিলে পেতে পারো। তবে সাবস্ক্রাইবটা জরুরি না, তুমি যদি নিয়মিত চ্যানেলে ঢোকো, কারণ আমি আগেই বলেছি যে এটা একটি শিক্ষামূলক চ্যানেল, এখানে কোনো প্রফিটের উদ্দেশ্য নাই। তাহলে আজকে এই পর্যন্ত তোমাদের সাথে ছিলাম। পরবর্তী সময় আবার একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকো এবং তোমাদের অন্য কোনো ভিডিও দরকার হলে সেটি ইউটিউবের কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি এটি ফলো করব। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, করোনা বাড়ছে, সাবধানে থাকো।